বেশি ইম্পর্টেন্ট যে আছে সেটা বলবো না, পার্ট 4 এর মধ্যে রয়েছে, একটাই আর্টিকেল রয়েছে এবং হ্যাঁ সেটা বলা আছে। আচ্ছা, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মানে কোন, এটা প্রশ্ন জিজ্ঞেস করে যে প্রথমে তো সংবিধান যখন হলো এনঅ্যাক্ট হলো 1950 26 জ্যান, এর কোনো মানে হদিস ছিল না। পরবর্তী ক্ষেত্রে অ্যাড হয়, তাহলে সেটা কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে একটা, সেটা ইম্পর্টেন্ট। 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা অ্যাড হলো ফান্ডামেন্টাল ডিউটিসটা। ঠিক আছে, কোন কমিটি রেকমেন্ড করেছিল সেটা ইম্পর্টেন্ট, শরণ সিং কমিটি। ঠিক আছে, এখানে কমিটি অনেকগুলো কমিটি বিভিন্ন রেকমেন্ডেশন করেছে, তার মধ্যে কতগুলো মানে ইম্পর্টেন্ট সেগুলো একটু পড়ে যাও। যেমন শরণ সিং কমিটি হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাডিশনের ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা। ঠিক আছে, এবং শরণ সিং কমিটিকে অ্যাপয়েন্ট করেছিল কি ইন্দিরা গান্ধী, মানে বুঝতেই পারছো পিরিয়ডটা দেখে 1976-এ কংগ্রেস অ্যাপয়েন্ট করেছিল। একটুখানি 66 থেকে 77 কার টাইম পিরিয়ড বলে ফেলো, 66 থেকে 77। 66 থেকে 77 দুটোই, 80 থেকে 84 ইন্দিরা গান্ধী। ঠিক আছে, এই দুটো ওনার টাইম পিরিয়ড। তো ওনার টাইম পিরিয়ড মানে কংগ্রেস, আমরা নন কংগ্রেস প্রথম পাচ্ছি 77 সালে। ঠিক আছে, তাহলে কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিস, সেটা হচ্ছে 8টা ফান্ডামেন্টাল ডিউটিস। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে 10টা ফান্ডামেন্টাল ডিউটিস করা হয়, সেটা পরবর্তী ক্ষেত্রে একটা ফান্ডামেন্টাল ডিউটিস করে। তোমরা যেমন ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে কি পেয়েছো, যে আগে 7টা ছিল সেটা কমে 6টা হয়েছে, তাই তো? ফান্ডামেন্টাল রাইটস আগে 7টা ছিল, সেখান থেকে রাইট টু প্রপার্টি ডিলিট হয়ে এখন সেটা 6টা। আর এখানে ফান্ডামেন্টাল ডিউটিস আগে ছিল 10টা, সেখান থেকে একটা বেড়ে সেটা হয়েছে 11টা, অর্থাৎ এখানে -1 আর এখানে +1। এটা একটু খেয়াল রাখলে কন্ট্রাস্ট রেখে। তাহলে কোনটা অ্যাড হলো, সেই আমাদের বিখ্যাত অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ যেখানে এলিমেন্টারি এডুকেশনের কথা বলা হয়েছে ওই 6 থেকে 14 বছর, 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002, এটা কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস এর মধ্যেই কিন্তু পড়ছে। তাহলে দেখো তফাৎটা ভালো করে বোঝো, যে 21A আর্টিকেল যেটা বলছি সেটা কি, 21A আর্টিকেল যেটা বলছি সেটা একটা ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, সেটাই আবার ফান্ডামেন্টাল ডিউটিস, অর্থাৎ এলিমেন্টারি এডুকেশন ফান্ডামেন্টাল রাইটস প্লাস ফান্ডামেন্টাল ডিউটিস, তাই তো? তাই হচ্ছে তো? এই যে 21 এটা অ্যাড হয়েছিল সেটা কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছিল? 86th অ্যামেন্ডমেন্ট 2002 এর মাধ্যমেই হয়েছিল। তাহলে সেটা একটা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে, আবার সেটা একটা ফান্ডামেন্টাল ডিউটিস এর মধ্যে পড়ছে। তাহলে ফান্ডামেন্টাল ডিউটিস টেকেন ফ্রম কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইউএসএসআর। ফান্ডামেন্টাল রাইটস কোথা থেকে নেওয়া হয়েছিল? ইউএসএ। ফান্ডামেন্টাল রাইটস ইউএস থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এই সবাই চুপ কেন? এটা সোজা কোয়েশ্চেন একদম। ফান্ডামেন্টাল রাইটস কোথা থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু একদম ইজি কোয়েশ্চেন, এইসব কোয়েশ্চেন পরীক্ষা আসবে না। ঠিক আছে, কিন্তু তাও আমাদেরকে পড়তে হবে। আর ফান্ডামেন্টাল ডিউটিস হচ্ছে ইউএসএসআর, মানে সোভিয়েত রাশিয়া। ইউএসএসআর ফুল ফর্ম আমাদের অনেক সময় মুশকিল হয়, সোভিয়েত রাশিয়া বলে বেরিয়ে যায়, তো ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। ঠিক আছে, আচ্ছা, সাম ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল ডিউটিস, আবারও বলছি কোনো মুখস্থ করার দরকার নেই, কোয়েশ্চেন এখান থেকে খুব স্বল্প আসবে। ঠিক আছে, কোন পার্টে আছে, কোন আর্টিকেল আছে, ঠিক আছে, কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড হলো, কোন কমিটি রেকমেন্ড করেছিল, এই কটা। বা শরণ সিং কটা ফান্ডামেন্টাল ডিউটিস এর কথা সাজেস্ট করেছিল? 8টা। ঠিক আছে, নতুন যে ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড হলো সেটা কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হলো, হ্যাঁ, বা সেটা কত নম্বর অ্যামেন্ডমেন্ট হলো, মানে 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড হলো। আর যেটা নতুনটা যেটা অ্যাড হলো মানে 11 নম্বর যেটার কথা বলছি সেটা 86th অ্যামেন্ডমেন্ট 2002। তাহলে দুটো অ্যামেন্ডমেন্টকে পাশাপাশি মনে রাখবে, একটা হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট 1976, আর একটা হচ্ছে 86th অ্যামেন্ডমেন্ট 2002। এর মাধ্যমে কি হলো, 10টা ফান্ডামেন্টাল ডিউটি, মানে প্রথমে তো ফান্ডামেন্টাল ডিউটি ছিলই না, তাই তো? তাহলে 10টা অ্যাড হলো, আমি বলতে পারি 42nd এর মাধ্যমে, আর 86তে আরো একটা অ্যাড হলো, তাহলে টোটাল হলো 11টা। অর্থাৎ এই দুটো অ্যামেন্ডমেন্ট খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রশ্ন এখান থেকে এই অবধি। তারপরে এই যে সাম ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল ডিউটিস, এগুলো যখন মানে এগুলো আসে না,
প্রিলিমস লেভেলে তো আসেই না, প্রিলিমস লেভেলে এখান থেকে কোয়েশ্চেন খুব একটা দেয় না, যদি মেন্সে তাও পেতে পারো, পেলেও পেতে পারো। তো জাস্ট একটু গল্পের আকারে পড়ে যাবে যে কোন কোনগুলো আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস, কারণ পরীক্ষার সময় অনেক সময় কোয়েশ্চেন দিয়ে দেয় যে নিচের মধ্যে কোনটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটি নয়। তো তখন তোমার এটা গল্পের মতো যদি পড়া থাকে তাহলে মোটামুটি তুমি দেখে অনুমান করতে পারবে যেটা আমার কোনটা ফান্ডামেন্টাল ডিউটিস এর মধ্যে পড়ে না। যেমন বলছে আমাদের সংবিধানকে মেনে চলা এটা আমাদের একটা ফান্ডামেন্টাল ডিউটি, এন্ড রেসপেক্ট ইটস আইডিয়াল এন্ড ইনস্টিটিউশন। ঠিক আছে, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ কে রেসপেক্ট করতে হবে, ন্যাশনাল অ্যানথেম কে রেসপেক্ট করতে হবে, এটা আমাদের একটা ফান্ডামেন্টাল ডিউটিস এর মধ্যে পড়ে। টু চেরিশ অ্যান্ড ফলো দ্য নোবেল আইডিয়ালস দ্যাট ইন্সপায়ার দ্য ন্যাশনাল স্ট্রাগল ফর ফ্রিডম। ঠিক আছে, ভারতের জাতীয় সংগ্রামকে প্রভাবিত করেছিল এরকম তাদের যে আদর্শ বা তাদের যে নীতি সেগুলোকে ফলো করতে হবে। টু ডিফেন্ড দ্য কান্ট্রি অ্যান্ড রেন্ডার ন্যাশনাল সার্ভিস when called upon to do so। অর্থাৎ দেশের কাজে যখন তোমাকে দরকার পড়বে, সাপোজ যুদ্ধ লাগলো, দরকার পড়লো, তোমাকে ডাকলো, যেতে হবে। আমরা এখন বলি যে সরকারি অফিসের নীতি হচ্ছে মানে অফিসটা খুব আরামের, কিন্তু যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, ঠিক আছে, এবং সরকারি কর্তৃপক্ষ যদি তোমাকে বলে যে আসতে হবে, তাহলে কিন্তু তুমি কোনোভাবে না করতে পারবে, মানে তুমি বলতে পারো না যে আমি আসতে পারবো। ঠিক এখানেও তেমনি, কোনো যদি যুদ্ধের প্রয়োজনে বা দেশের কাজে কোনো ব্যক্তিকে যদি লাগে, তাহলে সেটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস এর মধ্যে পড়ে যে আমাদেরকে যেতেই হবে। টু ভ্যালু অ্যান্ড প্রিজার্ভ দ্য রিচ হেরিটেজ অফ দ্য কান্ট্রি কম্পোজিট কালচার। আমাদের দেশের যে একটা ঐতিহ্য আছে সেটা রক্ষা করার দায়িত্ব আমাদের। ঠিক আছে, আর কি, টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট। প্রাকৃতিক পরিবেশ যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেটার মধ্যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি কি রয়েছে, ফরেস্ট রয়েছে, লেকস রয়েছে, রিভার্স, ওয়াইল্ড লাইফ, অ্যান্ড টু হ্যাভ কম্প্যাশন ফর লিভিং ক্রিয়েচার্স। ঠিক আছে, এগুলোকে রক্ষা করার দায়িত্ব আমাদের। টু ডেভেলপ সাইন্টিফিক টেম্পার, হিউম্যানিজম অ্যান্ড দ্য স্পিরিট অফ এনকোয়ারি অ্যান্ড রিফর্ম। ঠিক আছে, স্পিরিট অফ এনকোয়ারি অ্যান্ড রিফর্ম, এই জিনিসটা, টু ডেভেলপ সাইন্টিফিক টেম্পার, এই কথাটার মানে কি, মানে দেশের মধ্যে যদি ডেভেলপমেন্টের কথা বলি তাহলে সেই ডেভেলপমেন্টের মূলত অবদান হচ্ছে সায়েন্সের, মানে যে কোনো টেকনোলজির ক্ষেত্রেই বলো বা যাই কিছু, তো সেই জিনিসটাকে রক্ষা করতে হবে, মানবিকতার রক্ষা করতে হবে। হ্যাঁ, আর যদি সমাজের মধ্যে কোথাও কোনো কুসংস্কার থাকে তাহলে সেটা সংস্কার করার, সেটাও কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে। টু সেফগার্ড পাবলিক প্রপার্টি অ্যান্ড অ্যাবজুর ভায়োলেন্স, মানে পাবলিক প্রপার্টি নষ্ট করা যাবে না, মানে এরকম নয় যে সরকারের জিনিস যা পাচ্ছি নষ্ট করে দিলাম। ঠিক আছে, অনেক সময় কি হয়, স্কুল কলেজ থেকে যখন কেউ রিটায়ার করে, মানে স্কুল থেকে যখন বেরিয়ে আসে বা কলেজ থেকে যখন বেরিয়ে আসে, লাস্ট দিন দেখা গেল পরীক্ষা দিয়ে সব টিউবলাইট ফ্যান সব ভাঙচুর করে বেরিয়েছিল। ঠিক আছে, সেটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস এর বিরুদ্ধে। এছাড়াও অনেক কিছু পাবলিক প্রপার্টি আমরা নষ্ট করি। আর টু প্রোভাইড অপরচুনিটিস ফর এডুকেশন টু হিজ চাইল্ড অর ওয়ার্ড বিটুইন দ্য এজ অফ 6 and 14 ইয়ার্স, এটা অলরেডি বলা হয়েছে। তো এই যে একবার রিডিং পড়ে নিলে বা এগুলো যদি একবার একটু রিডিং পড়া, তখন কোয়েশ্চেন তোমাকে দেবে যে নিচের মধ্যে কোনটা ফান্ডামেন্টাল ডিউটিস নয় বা কোনটা ফান্ডামেন্টাল ডিউটি, তখন তুমি সহজেই কিন্তু আইডেন্টিফাই করতে পারবে, যে শক্ত কিছু নয়। আচ্ছা, এখানে কিছু ভাগ, ফান্ডামেন্টাল ডিউটিস আর টু টাইপস, মোরাল ডিউটিস, সিভিল ডিউটিস, দরকার নেই ওসব। ফান্ডামেন্টাল ডিউটিস আর কনফাইন্ড টু সিটিজেন অনলি এন্ড ডু নট এক্সটেন্ড টু ফরেনার্স। দেখো, যেগুলো ফান্ডামেন্টাল রাইট তার মধ্যে কিন্তু কিছু তোমার ফরেনার্স এর মধ্যেও কিন্তু মানে তাদের মধ্যেও কিন্তু ফান্ডামেন্টাল রাইটসটা রয়েছে, কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য। ঠিক আছে, সেটা কিন্তু ফরেনারদের জন্য নয়, তাহলে এটাও একটা তফাৎ। এই যে আমরা এফআর এবং এফডির মধ্যে প্রায় তফাৎ করতে বসে যাই, তো প্রথম তফাৎ তো আমি বলে দিয়েছি যে একটা জাস্টিসিয়েবল, একটা নন জাস্টিসিয়েবল, সেই তফাৎটা আছে। তাছাড়াও ফান্ডামেন্টাল রাইটস কিন্তু অনেক সময় ফরেনার্সদের ক্ষেত্রে প্রযোজ্য হয়, তো সব ফান্ডামেন্টাল রাইটস হয় না, কিন্তু কিছু কিছু হয়। আর ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু শুধুমাত্র ভারতীয় নাগরিকদের,
In case of fundamental rights, some effort extend to both Indian and foreigners and some effort extend only to the Indian. যে কথাটা বললাম, এই যে মেন পয়েন্ট বলে দিয়ে গেছি। 12 নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, এটা জাস্টিসেবল, এটা নন জাস্টিসেবল। নন জাস্টিসেবল কোনগুলো? ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল ডিউটিস, ঠিক আছে, এটা নন জাস্টিসেবল। আচ্ছা, দ্য ডিউটি অফ পেইং ট্যাক্স, এখানেও আবার একটা ইম্পর্টেন্ট, কারণ এই যে আমরা দেখি যে ট্যাক্স না পে করতে পারলে, ট্যাক্স ঠিকঠাক সময় না পে করতে পারলে তাহলে কি করে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট? আমাদের ঘরে চিঠি পাঠিয়ে দেয়, এমনকি গ্রেপ্তার অবধি হতে পারে, তাই তো? যদিও আমাকে ট্যাক্স দিতে হয় না, ঠিক আছে, সেই পর্যায়ে এখনো পৌঁছায়নি। আচ্ছা, ডিউটি অফ পেইং ট্যাক্স ওয়াজ রেকমেন্ডেড বাই শরণ সিং কমিটি। তাহলে শরণ সিং কমিটি যে 8খানা রেকমেন্ড করেছিল ফান্ডামেন্টাল ডিউটিস, তখন সেটার মধ্যে ছিল, বাট ইট ওয়াজ নট ইনক্লুডেড অ্যামং দ্য ফান্ডামেন্টাল ডিউটিস। সেটা ফান্ডামেন্টাল ডিউটিস এর মধ্যে এই যে যতগুলো পড়লে তার মধ্যে একটাও কিন্তু কোথাও ইনকাম মানে ট্যাক্স পেইং এর কথা বলা নেই। কিন্তু যাই হোক, সরকার পরবর্তী ক্ষেত্রে এই ট্যাক্সটাকে মানে ম্যান্ডেটারি করেছে, সবাইকে নয়, যারা ট্যাক্সের মধ্যে পড়ে, ট্যাক্সেবল ইনকামের মধ্যে পড়ে তাদের। আর শরণ সিং কমিটি আরেকটা কি সাজেস্ট করেছিল? ফর দ্য পানিশমেন্ট অ্যান্ড পেনাল্টি ফর দ্য নন পারফরমেন্স অফ দ্য ফান্ডামেন্টাল ডিউটিস, বাট দিস ওয়াজ অলসো নট ইনক্লুডেড। যদি কেউ ফান্ডামেন্টাল ডিউটিস ঠিকঠাক পালন না করে তাহলে তার শাস্তির কথা বলা হয়েছিল, কিন্তু সেটাকেও ইনক্লুড করা হয়নি। তো এরকম শরণ সিং কমিটি অনেক কিছুই রেকমেন্ড করেছিল, কিন্তু সরকার যেটা মনে করেছে সেটা নিয়েছে। তার মধ্যে এখানে আমি জাস্ট দুটো তুলে দিয়েছি, যে ইনকাম ট্যাক্সের ইনকাম ডিউটি অফ পেইং ট্যাক্স এর কথা রেকমেন্ড করেছিল, সেটাকে নেওয়া হয়নি। আর একটা বলেছিল যে ফান্ডামেন্টাল ডিউটিস কেউ যদি পারফর্ম না করে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে, সেটাও কিন্তু নেওয়া হয়। ঠিক আছে, এবার বলো কি কোয়েশ্চেন কিছু আছে কারুর? আমি তো আজকে ঝড়ের গতিতে পড়ে দিলাম।